রামাপুরাম নামে ছোট্ট সাজানো গ্রাম, আর এখানেই বাস করে সহজ সরল মেয়ে দেবিকা। তার পরিবার গ্রামের নামকরা ব্রাহ্মণ পরিবার, তাই ছোটবেলা থেকে তাকে নানা বাধা নিষেধ মেনেই বড় হতে হয়েছে। তাই পরিবারের বিরুদ্ধে তার কোনো সিদ্ধান্ত নেওয়ার সাহস কখনোই হয়নি। তার জীবনের বাকি সিদ্ধান্তগুলোর মতো তার বিয়ের সিদ্ধান্ত তার বাবাই নেয়। ছেলেটিকে দেবিকার তেমন পছন্দ না হলেও বাবার কথা রাখতে দেবিকাকে রাজি হতে হয়। সমস্ত কিছু ভালোই যাচ্ছিল, কিন্তু দেবিকার এঙ্গেজমেন্টের পরের দিনই তার জীবনে আসে রাজকুমারের মতো দেখতে একটি ছেলে। আর এক পলকেই দেবিকার এমন গোছালো একটি জীবনও পুরোপুরি বদলে দেয়। এরপর তার জীবনে নেমে আসে ভয়ানক এক বিপদ। কে এই ছেলে? সে কেনই বা হঠাৎ দেবিকার জীবনে আসলো? তবে দেবিকা জানেই না সে যে ছেলের প্রেমে পড়েছে সেই ছেলেটি কয়েক বছর আগেই মারা গিয়েছে। তার মানে সে যে ছেলেটির প্রেমে পড়েছে সেটি একটি আত্মা। তবে এত মানুষ থাকতে দেবিকাই শুধু একে কেন দেখতে পায়? সাধারণ এই গল্পটি কখন যে প্রতিশোধ এবং অসাধারণ হয়ে উঠবে তা বুঝতেও পারবে না। এমনই সাসপেন্স, টুইস্ট এবং হরর রোম্যান্সে ভরপুর আজকের গল্পটি। গল্প শুরু হয় সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটি গ্রাম রামাপুরম থেকে, যে গ্রামে বাস করে দেবিকা নামের একটি সহজ সরল মেয়ে। ইনি হচ্ছেন দেবিকার বাবা নন্দন। নন্দন আজকে বেশ রেগে রয়েছে, কারণ দেবিকার হবু বর জাগান্নাথম অর্থাৎ যজ্ঞ প্রি ওয়েডিং শ্যুটের কথা বলেছে, কিন্তু তিনি এই সমস্ত জিনিসকে একদমই পছন্দ করে না। দেবিকা তার মায়ের কাছে গিয়ে বলে, মা, এই লোকটি কি আমাকে সুখে রাখতে পারবে? তখন তার মা জানায়, দেখ, সবার মধ্যেই দোষ এবং গুণ থাকে, কিন্তু মানিয়ে নিতে পারলেই তার সাথে সুখী হতে পারবি। এরপরে দেবিকা খাবার নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়। তখনই তার বাবা তাকে ডেকে বলে সে কি তার বন্ধুদেরকে ইনভিটেশন দিয়েছে। দেবিকা বলে যদি তার বাবা অনুমতি দেয় তারপরে সে চিন্তা করবে। তখনই তার বাবা বলে বিয়েটা তার, তাই কাকে ডাকবে না ডাকবে সেই সিদ্ধান্ত একান্তই তার। আসলে দেবিকার জীবন এখানেই ঘুরপাক খায়। তার বাবা যা তাকে বলে তাকে তাই করতে হয়। আর তার বাসে করে স্কুলে যাওয়ার সময় সে ভাবে তার জীবন শুধু স্কুল থেকে এই বাড়ির 20 কিলোমিটার রাস্তার মধ্যেই, কখন এর বাইরে সে কোথাও যায়নি। সে আসলে স্কুলের একজন মিউজিক টিচার। টিফিন পিরিয়ডে দেবিকা লক্ষ্য করে একটি মেয়ে চুপচাপ বসে রয়েছে, তার সামনে কোনো টিফিন নেই। যেটি দেখেই দেবিকা তার কাছে গিয়ে বলে তার আজকে টিফিন খেতে একদমই মন চাচ্ছে না, আর টিফিন নিয়ে বাড়িতে গেলে তার মা তাকে অনেক বকবে, যার জন্য সে যেন তার টিফিন শেষ করে ফেলে। আর ছোট্ট মেয়েটিকেও তার কথা শোনে। আর বাইরে থেকে তার এমন উদারতা ইংলিশ টিচার অ্যানি দেখে এবং পরে তাকে বলে তুমি সত্যি এতই ভালো এবং তোমার মন এতই পরিষ্কার যে তোমার সেই হবু বলদ জামাই তোমাকে ডিজার্ভই করে না। এরপর আমরা আবার পরিচিত হই দেবিকার দাদার সাথে। তিনি একজন উচ্চ স্তরের পণ্ডিত। আসলে তিনি আত্মাদের দেখতে পেতেন এবং এখন গিয়েছেন তিনি ভগবান শিবের পুজো করতে। বেশ কয়েক বছর আগেই বাড়িতে বিভিন্ন সমস্যার কারণে তিনি আত্মাদেরকে সাহায্য করা বন্ধ করেছেন। এঙ্গেজমেন্টের দিন সকালে দেবিকার হবু স্বামী জাগ্গু তাদের গ্রামে আসে, আর সেদিন দেবিকার দাদাও বাড়িতে ফিরে আসে। আর বাড়ির বাইরে অনেকেই তার জন্য অপেক্ষা করছে, সবাই যেন তাকে কিছু বলতে চাইছে। দেখতে দেখতেই জাগ্গু বাড়িতে এসে পৌঁছায়, আর তখন দেবিকার বান্ধবীরা সুন্দর করে তাকে সাজিয়ে নিচে নিয়ে আসে। তাকে দেখে জাগ্গু বেশ অবাক হয়, একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপর পণ্ডিত মশাই তাদের দুজনের এঙ্গেজমেন্ট সম্পন্ন করায় এবং পণ্ডিত মশাই বলেন 18 ডিসেম্বর রাত 12টা, মানে আজ থেকে পুরো 3 মাস পরে এদের বিয়ে হবে। আর মাত্র 3 মাস, কথাটা শোনা মাত্রই দেবিকা খুশি হবে কি বরং সে যেন ঘাবড়ে যায়, তার মন উদার হয়ে যায়। দেবিকার খুশি হওয়ার কথা, কিন্তু সে খুশি হতে পারছে না। তাহলে কি তার জীবন সত্যি অ্যাডজাস্ট করতে করতে কেটে যাবে, নাকি তার জীবনে এখনও কোনো ম্যাজিক হওয়া বাকি? পরের দিন সকালেই পণ্ডিত মশাই নন্দনের বাড়িতে আসে। পণ্ডিত মশাই নন্দনকে বলেন তিনি নাকি দেবিকার কুষ্টি তাদের এক কোনো মহাপণ্ডিতকে পাঠিয়েছিলেন। তিনি দেখে বলেছেন দেবিকার এঙ্গেজমেন্টের পরের 3 মাসের মধ্যে নাকি তার কোনো ছেলে ক্লোজ হবে এবং সাথে দেবিকাও বেশ ঘনিষ্ঠ হবে, এবং এটি হলে তার জীবনেরও ঝুঁকি পড়তে পারে। পণ্ডিত মশাই আরও বলেন কিন্তু এই বিষয়টি দেবিকাও নিজেও জানে না এখনও যে তার জীবনে কোনো ছেলে আসবে। অন্যদিকে এই সমস্ত কিছু পণ্ডিত মশাইয়ের মেয়ে এবং দেবিকার ঘনিষ্ঠ বান্ধবী রাজি দেবীকে জানায়। দেবিকা বলে এদের কথা শুনে মনে হচ্ছে কে যেন আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবে। কথাটা বলা মাত্রই হঠাৎই আবহাওয়া একেবারেই বদলে যায়। চারিপাশে মিষ্টি ঠান্ডা বাতাস বইতে শুরু করে। দেবিকা বলে এখন বৃষ্টি হলে কতই না ভালো হতো বল। রাজি বলে এই খরার মধ্যে বৃষ্টি হবে? তোর মাথা খারাপ হয়েছে নাকি? আর হঠাৎ করে পুরো আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এর মুষলধারে বৃষ্টি শুরু হয়। দুজনে বাস স্ট্যান্ডে আসতেই দেখতে পায় বাস চলে যাচ্ছে। দেবিকা বলে এখন যদি আমার জন্য বাসটি ফিরে আসতো তাহলে কত ভালো হতো। সত্যি সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে বাস এবং তাদের জন্য আবারও পেছনে ফিরে আসে। এবার দেবিকা এত বৃষ্টি দেখে আবার বলে এখন একটি ছাতা হলে আরও ভালো হতো। তখনই বাস কন্ট্রাক্টর তার কাছে এসে বলে আগের দিন নাকি তার কোনো এক স্টুডেন্ট এই ছাতাটি ভুল করে রেখে গিয়েছে, যার জন্য তাকে নিয়ে যেতে। দেবিকা খুশি হয়ে নামতেই রাজি তাকে বলে আজ আর কিছু চাস না যেন,
মনে হয় পুরো প্রকৃতি তোর কথা শুনছে। দেবিকা স্কুলে গেটে আসতেই হঠাৎ করে পেছন থেকে কোনো সুন্দর কণ্ঠে কেউ তার নাম ধরে ডাকে। পেছনে ফিরে দেখতে পায় সাদা শার্টে একটি সুদর্শন যুবক দাঁড়ানো। সে কোনো রাজকুমারের থেকে কম নয় দেখতে। ছেলেটা একটি মিষ্টি হাসি দিয়ে বলে, আপনার নাম কি দেবিকা? অন্যদিকে আবার একটি ছেলে বাঁধা অবস্থায় রয়েছে। তাকে তারা নিজের জামাইবাবু প্রচুর মারছে এবং জিজ্ঞেস করছে ড্যানি কোথায়। কিন্তু এই ছেলেটি বলছে সে কিছুই জানে না এবং অবশেষে সে বলে, ড্যানি, তোর জন্য আমাকে মরতে হচ্ছে। তো এই ড্যানিকে, যার জন্য একটি ছেলে মরতে বসেছে, আর তার সাথে এই ড্যানিরই কী সম্পর্ক? এদিকে ছেলেটি তার পরিচয় দেয়, তার নাম হচ্ছে ড্যানি। ড্যানি তাকে বলে, আপনি নাকি এখানকার নতুন মিউজিক টিচার? দেবিকা বলে, হ্যাঁ, কিন্তু আপনি কে? ড্যানি বলে, আমি এই স্কুলের পুরনো স্টুডেন্ট, এখন হায়দ্রাবাদে থাকি। ভাবলাম ফিরে যাওয়ার আগে স্কুল থেকে একটু ঘুরে যাই, আর আমার মিউজিক ক্লাস খুবই ভালো লাগতো, তাই আমি যাওয়ার আগে আপনাকেই খুঁজছিলাম। দেবিকা যাওয়ার সময় ড্যানি আবারও তাকে ডেকে বলে, আপনি যেভাবে আমার সাথে ধৈর্য সহকারে কথা বললেন তা থেকেই বোঝা যায় আপনি খুবই ভালো মনের একজন টিচার। আপনি সবসময় এভাবেই হাসি খুশি থাকবেন, তাহলে যা চাইবেন হয়তো তাই পাবেন। আমাকে আরও টিচারের সাথে দেখা করতে হবে। বলেই ড্যানি সেখান থেকে চলে যায়। দেবিকারও ড্যানির বলা কথাগুলো খুবই ভালো লাগে। স্কুলে প্রবেশ করার সাথে সাথেই অ্যানি তাকে প্রশ্ন করে, কার সাথে কথা বলছিলি? দেবিকা হেসে বলে, আমি ওর নাম ছাড়া কিছুই জানি না। দেবিকার ক্লাস নিতে নিতেই হঠাৎ করেই দেখতে পায় ছেলেটা পিটি টিচারের সাথে গল্প করছে এবং অনেক হাসাহাসি করছে। হঠাৎ করে তাদের দুজনের চোখাচোখি হওয়াতে দুজনেই লজ্জা পায়। ড্যানি যাওয়ার আগে আবারও মিউজিক ক্লাসে আসে এবং দেবিকাকে বলে, আমার একটি ছোট্ট অনুরোধ আছে আপনার কাছে। আমি যাওয়ার আগে একবার ক্লাসের সেবার শেষে গিয়ে কিছুক্ষণ থাকতে চাই। আমি কাউকে ডিস্টার্ব করব না। দেবিকাও কিছু একটা ভেবে তাকে পারমিশন দিয়ে দেয়। আবার এদিকে বাচ্চারা বায়না ধরেছে দেবিকাকে গান গাওয়ার জন্য। দেবিকা তার সুরেলা কণ্ঠে একটি সুন্দর গান শোনায়। পরের দিন স্কুলে যাওয়ার সময় দেবিকা নিজের মনে মনেই ভাবছে, আমার ড্যানিকে দেখার ইচ্ছে হচ্ছে। ঠিক তখনই একটি ট্রাকে করে ড্যানি কিছু জিনিস নিয়ে স্কুলের দিকে যাচ্ছে। বাসের পাশে সেই ড্যানি চিল্লিয়ে দেবিকাকে ডাকে এবং বলে, আপনি কালকে খুবই সুন্দর গান করেছেন, আমি আপনার গলা শুনে মুগ্ধ। বাস থেকে নেমেই দেবিকা ইশারা করে তাকে পাশে নেয় এবং বলে, আপনি এভাবে সবার সামনে আমাকে চিল্লিয়েছিলেন কেন? আমার এগুলো একেবারে ভালো লাগে না। ড্যানি বলে, আপনিও তাহলে রাগ করতে জানেন? দেবিকা সরি বলে, আর তখনই ড্যানি বলে, জানেন আপনাকে রাগলে অনেক মিষ্টি দেখায়। এটিতে দেবিকা লজ্জায় লাল হতে থাকে। এরপরে বাড়ি ফেরার পথে তারা দুজনেই পরের স্টপেই নেমে যায়। দেবিকা হাঁটতে হাঁটতে তাকে জিজ্ঞেস করে, তোমার এখানে কে থাকে? ড্যানি বলে, আমার এখানে দাদি থাকে, তবে সে অসুস্থ, তাই আমাকে প্রায় এখানে আসতে হয়। আর তুমি তো ইয়োগী দাদার পুত্রী, তাই না? দাদি ওনার ব্যাপারে অনেক গল্প করতো। দেবিকা বলে, আমাকে এখন যেতে হবে। বলে যেতে গিয়ে আবারও পেছনে ফিরে বলে, তুমি হায়দ্রাবাদ কবে ফিরে যাবে? ড্যানি বলে, আমার এখানে একটি জরুরি কাজ আছে, সেটি শেষ করেই ফিরে যাব। দেবিকা বলে, যাওয়ার আগে আমার সাথে একবার অবশ্যই দেখা করে যেও স্কুলে। এরপর থেকে দেবিকা ও ড্যানি দুজন প্রায় দেখা করে। দুজন একসাথে খুব সুন্দর সুন্দর সময় কাটাতে থাকে। এমনকি আজকে ছুটির দিনেও দেবিকা বাড়ির থেকে ড্যানির সাথে দেখা করতে এসেছে। সে তাকে এসে বলে, জানো, আমি তোমার সাথে কফি খাওয়ার জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে ছুটির দিন। কিন্তু তখনই হঠাৎ করে তাদের সামনে জাগ্গি চলে আসে, যাকে দেখেই দেবিকা ড্যানিকে লুকানোর জন্য বলে এবং সত্যি সত্যি ড্যানি পাশে লুকিয়ে পড়ে। জাগ্গি এসে প্রথমে তো দেবীকে সন্দেহ করে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সে দেবীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়িতে ফিরেই দেবিকা ভাবছে তার এভাবে চলে আসতে ড্যানি কি মনে করবে। পরের দিন আবারও যখন দেবিকা স্কুলে যাওয়ার জন্য বের হয়, তখন সে দেখতে পায় ড্যানি আগের থেকেই বাসের মধ্যে অপেক্ষা করছে তার জন্য। দেবিকা সামনের সিটে বসে তাকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, যার জন্য তারা আজকেও সামনের স্টপেই নেমে যায় এবং হাঁটতে হাঁটতে দেবী তাকে বলে, জানো, কালকে সেই ছেলেটির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি তাকে একদমই পছন্দ করি না, বিয়েও করতে চাই না। সত্যি বললে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। হ্যাঁ, দেবিকা একটি মেয়ে হয়েও তাকে তার মনের কথা জানিয়ে দেয়। ড্যানি বলে, তোমার মনটা সত্যি অনেক ভালো, তোমার সাথে যদি আমার আগে দেখা হতো তাহলে অনেক ভালো হতো, এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে। কারণ জিজ্ঞেস করাতে ড্যানি বলে, জানো, আমি এখানে এসেছিলাম তোমার দাদার সাথে দেখা করতে, কিন্তু তিনি তো আমাকে তার পাশে ভিড়তেই দিচ্ছেন না। তিনি অনেক আত্মাকে মুক্তি দিয়েছেন, আমিও তার কাছে সাহায্য চাইতেই এসেছিলাম। কিন্তু একথা বলার সাথে সাথেই দেবিকা বলে, দাদা তো এ সমস্ত কিছু আগেই ছেড়ে দিয়েছে। ড্যানি বলে, হ্যাঁ, কিন্তু তার এই শক্তি তো অন্য কেউ পেতে পারে, তুমিও তো আত্মাদের দেখতে পাও। দেবিকা বলে, কি তোমার মাথা কি খারাপ হয়েছে? ড্যানি বলে, না, তুমি সত্যিই আত্মাদের দেখতে পাও, কারণ আমি নিজেই একটি আত্মা। আর ড্যানি তাকে বিশ্বাস করানোর জন্য চলন্ত ট্রাকের সামনে গিয়ে দাঁড়ায়। দেখতে দেখতে ট্রাকটি তার এপার ওপার হয়ে যায়, কিন্তু তার কিছুই হয় না, কারণ সে তো অনেক আগেই মারা গিয়েছে। একটি আত্মা আর কখনো মরতে পারে না। দেবিকা এবার হতবাক হয়ে তাকিয়ে থাকে। বাড়িতে গিয়ে দেবিকা মনমরা হয়ে বসে আছে। রাজি কফি নিয়ে আসলে দেবিকা মুখের ওপরে মানা করে দেয়। রাজি তাকে বলে, কফি মানা করে দিয়েছে, তার মানে কিছু তো হয়েছে। দেবিকা বিরক্ত হয়ে বলে, এসব হয়েছে ওই ড্যানির জন্য। রাজি অবাক হয়ে জিজ্ঞেস করে, এই ড্যানি আবার কে? দেবিকা বলে, প্রমিস করো তুমি কাউকে বলবে না।
ড্যানির সাথে আমার স্কুলে দেখা হয়েছিল। এরপর দেবিকা ড্যানির সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাদেরকে বলে। এসব শুনে রাজি কাঁপতে কাঁপতে বলে, তুমি অনেক ভয় পেয়ে গিয়েছিলে তাই না? দেবিকা বলে, তেমন কোনো ব্যাপার না, সে তো উল্টে ড্যানিকে বকে এসেছে। হ্যাঁ, তাদের কথার মাঝে যখন বারবার করে ড্যানি তার কাছে সাহায্য চাইছিল, তখন দেবিকা তাকে মানা করে এবং সে বলে সে কোনো ধোঁকাবাজ ভূতকে কোনো সাহায্য করতে পারবে না। ড্যানি বলে সে তার দাদার কাছে সাহায্য চাইতে এসেছিল, কিন্তু তার দাদা তার কাছেও ঘেঁষতে দেয় না, যার জন্য তার কাছে এখন এছাড়ার কোনো উপায় নেই। আসলে একদিন যখন ড্যানি বাসের সামনে দাঁড়িয়েছিল, তখন পেছন থেকে দেবিকা সে তাকে সাইড দিতে বলেছিল, আর এটি দেখেই ড্যানি বুঝে গিয়েছিল দেবিকা হয়তো তাকে দেখতে পারে। আরও বলেছিল সে কোনো ছোট ছোট বাচ্চাদের এবং একটি বয়স্ক মহিলাকে সাহায্য করতে চায়, না হলে নাকি সে শান্তি পাবে না, তাকে এটি করতেই হবে। কিন্তু দেবিকা তাকে মানা করে দেওয়াতে ড্যানি তাকে বিরক্ত করতে শুরু করে। দেবিকার আগে পিছে সবসময় ঘুরঘুর করতে থাকে। দেবিকাকে স্কুলে, বাড়িতে, সব জায়গায় বিরক্ত করে। একদিন হঠাৎ করে তারা জানতে পারে দেবিকার দাদা নাকি এই আত্মাদের থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়িতে একটি পুজোর আয়োজন করছে। এটি শুনেই ড্যানি সেই ছোট ছোট বাচ্চাদের এবং বুড়িমাকে সাহায্য করতেই হবে, এটির জন্য তাকে সাহায্য করতে বলে। কিন্তু দেবিকা এতক্ষণে দেরি হয়ে গিয়েছে, পুজো সম্পন্ন হয়েছে, যার জন্য ড্যানির আত্মাও উধাও হয়ে যায়। দাদা দেবিকার হাতে একটি রক্ষা কবচ বেঁধে দেয়। এটি হাতে থাকলে কখনো কোনো আত্মা তার আশেপাশে আসতে পারবে না, আর তিনি নাকি কিছুদিনের জন্য আবারও পুজো করতে কোথাও একটা যাবেন। এরপরে দেবিকা বলে তার ভালো লাগছে না, সে কোথাও ভুল তো করেছে। রাজেশ জিজ্ঞেস করে ড্যানি তাকে কী এমন কথা বলেছে যার জন্য সে এত চিন্তা করছে। তখন দেবিকা ড্যানির অতীত বলতে শুরু করে। ড্যানি নাকি ছোটোবেলায় তার বাবা মাকে হারায় এবং সে ছোটোবেলাতেই চলে আসে হায়দ্রাবাদে। সেখানে অসহায়ের মতো ঘুরে বেড়াতে শুরু করে, কখনো জল, কখনো কুড়িয়ে পাওয়া খাবার খেত, আবার কখনো তার হাত থেকে অনেকে খাবারও কেড়ে নিত। অনাথের মতো যেখানে সেখানে পড়ে ঘুমিয়ে পড়তো। এত কষ্ট সহ্য করতে না পেরে ড্যানি একদিন আত্মহত্যা করতে গেলে দুর্গা নামের এই ব্যক্তি তাকে বাড়িতে নিয়ে আসে, আর একদিন তার হাতে একটি বন্দুক দিয়ে লোককে হত্যা করতে বলে। অবশ্যই ড্যানি সত্যিই সে লোকটিকে মেরে ফেলে। এরপর থেকে সে এই খারাপ জগতে প্রবেশ করে। ড্যানি দুর্গার সমস্ত কথার মতো কাজ করত, সমস্ত 2 নম্বরের কাজে সে সবার আগে থাকতো, সমস্ত কিছু ভালোই চলছিল। কিন্তু এই অন্যায় যখন হঠাৎ একদিন 60 বছর বয়সী গায়ত্রী আম্মার ওপরে এসে পড়ে, তখন ড্যানি যেন এটি কিছুতেই মানতে পারে না। গায়ত্রী আম্মা পুরো পরিবারকে হারিয়ে বেশ কয়েকটি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটি অনাথ আশ্রম চালাতো। সে কখনো কারোর সাথে খারাপ কিছুই করতো না, কিন্তু একদিন তার সাথে অনেক খারাপ কিছু হয়, যার জন্য ড্যানি নিজেই দায়ী। দুর্গাভাইয়ের কথা অনুযায়ী হঠাৎ করে একদিন কয়েকটি ছেলেপেলে গায়ত্রী আম্মার এই অনাথ আশ্রমে এসে ভাঙচুর শুরু করে। গায়ত্রী আম্মাকে ওনার বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে যেতে বলে, সাথে প্রপার্টি দুর্গাভাইয়ের নামে দিতে বলে। কিন্তু গায়ত্রীর এটি শোনার মানুষ নয়, তিনি প্রতিবাদ করেন, পুলিশের কাছে যায়, লয়ার ধরে, কিন্তু কোনোতেই কিছু কাজেই দেয় না। ড্যানি লক্ষ্য করে তারা এক লোক একটি ছোট বাচ্চার কাছ থেকে খাবার কেড়ে নিচ্ছে। তখন এটা দেখেই তার ছোটোবেলার কথা মনে পড়ে, সেও তো কষ্ট অনুভব করেছে, যার জন্য সেই অনাথ বাচ্চাদের কষ্টকে অনুভব করতে পারছিল, যার জন্য সে দুর্গাভাইকে এখানে ডেকে আনে। কিন্তু দুর্গা উল্টো সবাইকে আরও অত্যাচার করতে বলে। গায়ত্রী আম্মাকে বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এখন ড্যানি বুঝে যায় সে কার জন্য কাজ করত, কাকে ভগবানের জায়গায় বসিয়েছিল। ড্যানি তার বন্ধু এবং দুর্গাভাইয়ের শালা শিবাকে বলে, আমরা যা করছি কিছুই ঠিক করছি না ভাই, তুই যে করে হোক তোর দিদি এবং জামাইবাবুর সাথে কথা বলে আমরা এখান থেকে ফিরে যাই। কিন্তু শিবা বলে এটি কোনো মতেই এখন সম্ভব নয়, কারণ তার জামাইবাবুর এই জায়গাটি অনেক পছন্দ, এটি কোনো মতেই তিনি ছাড়বে না। এর পরিবর্তে একটি কাজ করা যায়। এখন গায়ত্রী আম্মার কাছ থেকে সিগনেচার নিয়ে পরে সে তার দিদি এবং জামাইবাবুকে বুঝিয়ে গায়ত্রী আম্মাকে এর পরিবর্তে টাকা দিয়ে দেবে, যার ফলে তিনি অন্য কোথাও গিয়ে আবার অনাথ আশ্রম করলে এই বাচ্চাদেরকে দেখতে পারবে। শিবাও এই কথাতে রাজি হয় এবং গায়ত্রী আম্মার কাছে গিয়ে তার কাছ থেকে এই সিগনেচার করানোর জন্য অনুরোধ করে। গায়ত্রী আম্মা সিগনেচার করতে করতে বলে, এটি ভেবো না আমি ভয় পেয়ে সাইন করছি, আমি তোমার উপরে ভরসা করছি, যার জন্য আমি আমার এই এতগুলো বাচ্চার ভবিষ্যৎ তোমার হাতে তুলে দিচ্ছি। ড্যানি জানতো না যে গায়ত্রী আম্মা সেই টাকাগুলো পায়নি। হ্যাঁ, দেবিকা এখন বলে সেই কাজটি ঠিক করেনি, যার জন্য যে করে হোক ড্যানিকে সাহায্য করা উচিত ছিল। যার জন্য দেবিকা এবার আকাশের দিকে তাকিয়ে বলে, শোনো ড্যানি, তুমি সাহায্যের জন্য এসেছিলে, কারণ তুমি জানতে আমি তোমাকে সাহায্য করব। আমি এখন নিজে বলছি তুমি আমার কাছে ফিরে এসো, আমি তোমার সাহায্য করব, যে করে হোক আমি তোমার সাহায্যের জন্য প্রাণপণে চেষ্টা করব। এই বলে সে তার হাত থেকে সেই রক্ষা কবচটি খুলে ফেলে। এখন ড্যানি আর দেবিকার গল্প কোন দিকে মোড় নেবে, তাদের সাথে পরে কি হতে চলেছে। ড্যানি যদি আত্মা হয়ে থাকে তাহলে দেবিকার ভালোবাসার কি হবে, এবং ড্যানিকে যে মেরেছে সেই আসামিকে কি দেবিকা শাস্তি পাইয়ে দিতে পারবে? আবার এই অনাথ আশ্রম এবং বৃদ্ধ সেই মহিলার সাথেই বা কি হতে চলেছে? দেবিকা কি এই সমস্ত কিছু একাই করে উঠতে পারবে? তাই জানতে আমাদের সাথেই জুড়ে থাকো। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে এর পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।